আমরা বেশ কিছুদিন পর বাংলা খবর পত্রিকার সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে আলোচনায় রয়েছেন কবি ও কলামিস্ট জামশেদউদ্দিন এবং সঞ্চালনায় আমি কিরণ শর্মা। আর কদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে সকল রাজনৈতিক দলগুলো 51টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। 60টি দল আমাদের বাংলাদেশে এখন নিবন্ধিত রাজনৈতিক দল। এর মধ্যে 51টি দল এবার নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচনে দুটি জোট, একটি বিএনপি দলীয় জোট এবং একটি জামাতের দলীয় জোট। এই দুই জোটের মধ্যে মূলত নির্বাচনে প্রতিনিধিত্ব হবে। তো আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে প্রায় নির্বাচনী প্রচারণা একেবারে শেষ পর্যায়ে। আজকে 8 তারিখ, আর মাত্র মাঝখানে 3 দিন রয়েছে এই নির্বাচনের বাকি। এই নির্বাচনে এবার 9টি দল, রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না। বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর আর অন্য আরও 8টি দল রাজনৈতিক এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে না। তো এই পর্যায়ে এই নির্বাচনের যে আগামী সরকার এবং এই রাজনৈতিক দলগুলোর প্রচারণায় আমরা কতটুকু মানে জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর, জোটগুলোর যে কমিটমেন্ট, যে আশ্বাস জনগণের সাথে, এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য জামশেদ ভাইকে আহ্বান জানাচ্ছি। আপনাকে, কিরণ ভাইকে অশেষ ধন্যবাদ, এবং যারা আজকে আমাদের লাইভ দেখতেছেন সকল দর্শক শ্রোতাদেরও আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন রইল। দীর্ঘ সময়ে আমরা আসলে একটা লাইভ অনুষ্ঠানে আসলাম এমন একটা সময়ে যখন আমাদের নাগের ডগায় এসে গেছে নির্বাচনের ত্রয়োদশ নির্বাচন, যেটা নিয়ে সারা দেশ একটা চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে রয়েছে। আপনি আশ্চর্য হবেন কিরণ ভাই, আমাকে একটা বিষয়ে জনগণ, খুব সাধারণ জনগণ, একবারে তৃণমূল যে জনগণ বলছে, আজকেই বললো যে আদৌ কি নির্বাচন হচ্ছে। দেখুন, নির্বাচনে বাকি রয়েছে আমাদের 12 তারিখ নির্বাচন, আর আছে আমাদের হাতে 3 দিন। আপনার কালকে আগামীকাল 9 তারিখ রাত্রে নির্বাচন প্রচারণা বন্ধ, টামাটোর বন্ধ হয়ে যাবে। এই অবস্থাতেও কিন্তু জনগণ কখনো কোনোভাবেই আশ্বস্ত হতে পারছে না যে আদৌ নির্বাচন হচ্ছে কিনা। এই জনগণ যখন এই ধরনের একটা প্রশ্ন করে, আপনি তখন একজন সচেতন ব্যক্তি হিসেবে আপনি নিজেও বিব্রত বোধ করবেন, আমিও বিব্রত বোধ করি। আমিও তাদের দিকে তাকিয়ে আছি, বলতেছি হ্যাঁ, কথাটা আমারও তো প্রশ্ন একই কথা। কিন্তু আমাদের হাতে কিন্তু খুব কম এটা জনগণ যে এটা মানে এই ব্যাপারে যে নির্বাচন আদৌ হবে কি হবে না, এই সংশয়ের যে কারণটা আমরা লক্ষ্য করেছি যে গত 1-2 দিন আগে যে ইনকিলাব মঞ্চ ঢাকাতে যে এই হাদি হত্যার বিচারের দাবিতে, এটা আদালতের বিচারের প্রক্রিয়াধীন, একটা হত্যা মামলা হয়েছে, মামলার তদন্ত হবে, আসামি গ্রেপ্তার হবে, তারপরে তদন্তর পরে চার্জশিট দিবে, একটা প্রক্রিয়া আছে। আদালতে তো বললেই তো রাতারাতি একটা বিচার করা যায়, সুযোগ নেই। এখন প্রধান উপদেষ্টার অফিস বাসভবনকে কেন্দ্র করে যমুনায় ইনকিলাব মঞ্চের যে মার্চ, এই মার্চকে কেন্দ্র করে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ এবং বেশ কিছু পুলিশ আহত হয় এবং ইনকিলাব মঞ্চের এরও আহত হয়েছে। এই যে আহতকে কেন্দ্র করে মানুষের মধ্যে সংশয় জাগতেই পারে যে যারা এই সরকারকে মানে ক্ষমতায় আসার জন্য, এই সরকারের প্রতি আস্থা রেখে যে ইনকিলাব মঞ্চ যে এই
পরোক্ষভাবে নয়, শুধু প্রত্যক্ষভাবেই সমর্থন দিয়ে আসছিল যে এই সরকার এদের জন্য কাজ করবে। এখন এই হাদি হত্যাকে কেন্দ্র করে তারা যে সরকারের প্রতি যে চাপ প্রয়োগ করছে, এই চাপে সরকার কতটা নমনীয় হয় বা কাজ করতে পারে, এই বিষয়টা নিয়ে পাশাপাশি যে শ্রমিক বাংলাদেশের যে যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদেরও একই দিনে আন্দোলন ছিল। হ্যাঁ, সকালবেলা আন্দোলন ছিল তাদের, বিকালবেলা ইনকিলাব হচ্ছে। এই দুইটা প্রোগ্রামকে ঢাকা রাজধানী ছিল ব্যাপক লোকের সমাবেশ, এবং পুলিশকে এই দুইটা আন্দোলন, দুইটা কর্মসূচিকে ডিসপাস করতে তাদেরকে অনেক বেগ পেতে হয়েছে। এই কারণে জনমনে একটু আশঙ্কা এগুলো আছে। আমি আপনার সাথে একটু যোগ করতে চাচ্ছি যে একটা কথা হচ্ছে, বাংলাদেশে দীর্ঘ সময় প্রেক্ষাপটে পরে আমাদের দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হচ্ছে একটা আমেজ, এবং নির্বাচন মানে হচ্ছে বহু কর্মযজ্ঞের মধ্যে দিয়ে নির্বাচনটা হবে। কিন্তু আমরা যারা দায়িত্বশীল রয়েছি, যেমন আপনি যেটা বললেন নির্বাচনে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের প্রধান হাদির বিচারের দাবিতে মহাসমাবেশ করার এই মুহূর্তে এটা প্রয়োজন ছিল না, যেটা এটাকে প্রক্রিয়াধীন রয়েছেন, সেখানে আহত হওয়া, রক্তাক্ত হওয়া। একইভাবে দেখতেছেন আমরা যারা নির্বাচন আয়োজন করছি, যারা নির্বাচন জাতিকে উপহার দিবে একটা সুষ্ঠু, তাদের আচরণ বিধিও ব্যাপার কথাবার্তা শুরু হয়েছে। এর মধ্যে একটি দেখতেছেন আপনি বন্দর, আমাদের চট্টগ্রাম বন্দর। হ্যাঁ, এই যে বন্দরটা নিয়ে যে বিষয়টা হলো, আমি যেটা একটা বলবো যে 11 ডিসেম্বর যখন আমাদের নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছিল, আমাদের উচিত ছিল যে যারা অন্তর্বর্তীকালীন সরকার পুরো বডিটাই তারাই নির্বাচনকে গণমুখী করার জন্য, জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার জন্য, জনগণকে অংশগ্রহণ সম্পৃক্ততা করার জন্য, আইন শৃঙ্খলাকে উন্নয়ন করার জন্য, জনমত সৃষ্টি করার জন্য ব্যাপক যে কর্মযজ্ঞ রয়েছেন, তারা ওই কাজে সন্নিবেশ না হয়ে আমরা কিন্তু দেখতেছি যে বন্দরে নিয়ে যে ঘটনা, অপ্রীতিকর ঘটনা, এখন ধারাবাহিকভাবে বন্দরে কর্মবিরতি শুরু হয়েছে। বন্দর কর্মবিরতি যাওয়া অর্থ হচ্ছে দেশের অর্থনীতি অচলে পড়া। আমাদের দেশটা এখন, একসময় আমরা দেখেছি আমাদের দেশে আমরা নিজেদের উৎপাদনে আমরা দেশের চাহিদা আমরা মেটানো হতো। এখন আমাদের দেশে কিন্তু সেই ধরনের না, আমাদের শত পণ্য বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। এমনকি রমজান এসে গেছে, পেঁয়াজ, রসুন, আদা, চাউল, গম, আটা, চিনি, এভরিথিং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিদেশ থেকে না আসলে আমাদের দেশের মানুষের চাহিদা মেটানো সম্ভব না। তো এই মুহূর্তে যদি এই যে বন্দর অচল হয়ে পড়া, বন্দরের সমস্ত কার্যক্রম অচল হয়ে পড়া, তার অর্থনীতির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন পড়বে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন বললে নির্বাচনের বিশাল একটা প্রভাব পড়বে। আমরা যাই বলি না কেন, আপনি এটি করার জন্য 15 জন শ্রমিককে, কর্মকর্তা কর্মচারীকে বহিষ্কার করা, অন্য জায়গায় ট্রান্সফার করা, এই যে আচরণ করার কি প্রয়োজন রয়েছে আমরা বুঝতে পারতেছি না। আপনার তো উচিত ছিল যে আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনটাকে জনগণকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন, আপনার সুনামান চলে যাবেন। আজকে ব্রিগেডিয়ার শাফাত সাহেবকে গতকাল দেখলাম শ্রমিকেরা তার পিছিয়ে ধাওয়া করতেছে, রীতিমতো তাকে শ্বাসরুদ্ধকর অবস্থায় পুলিশ সেনাবাহিনী প্রটোকল দিয়ে তাকে বন্দর অফিসের কার্যালয়ে তাকে অবস্থান করতে বাধ্য করা হয়েছে। এই যে একটা অবস্থা, উনি তার ক্ষমতা বিদায় যাওয়ার মুহূর্তে আজকে ব্রিগেডিয়ার শাফাত সাহেব, যিনি নৌ উপদেষ্টা, ওনার এই যে অবস্থা, চরম অবস্থা, এটা কি আমাদের রাজনীতি নির্বাচনের প্রভাব পড়বে না? আমরা এই জন্য বলতেছি, আপনি নির্বাচন ঘোষণা করেছেন, আপনি থাকবেন নির্বাচন নিয়ে, নির্বাচনকে কোনো রকম ইঞ্জিনিয়ারিং না হয়, এটা একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে। এটা হচ্ছে না। তো এই সময়টা যে নির্বাচনের সময় যে আমরা অতীতে লক্ষ্য করেছি যে নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে অস্ত্র উদ্ধার, বৈধ অস্ত্রগুলো সরকারি কোষাগারে জমা নেয়, আর অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশাল পদক্ষেপ গ্রহণ করে। আমরা এবার নির্বাচনে যে জিনিসটা লক্ষ্য করলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
যে উপদেষ্টা দায়িত্বশীল যেই রকম কথাবার্তা আমরা অতীতে লক্ষ্য করেছি সেরকমটা আমরা লক্ষ্য করিনি। যেমন উনি তার বক্তব্যে বলেন যে সরকারি যে সকল থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে তার 20 বা 25 ভাগ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এগুলো নির্বাচনী কাজে ব্যবহার হবে না। এটা যে ব্যাপার কথা আচ্ছা, এখন নির্বাচনী কাজে ব্যবহার, তাহলে এগুলো কোথায় আছে? স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই কথা বলে তাহলে জনগণ যাবে কোথায়? এগুলো ব্যবহার হবে না। তাহলে কোথায় ব্যবহার হবে? তাহলে এই যে একটা সমস্যা, এই সমস্যাটা আমাদের কাছে এখন বর্তমানে একটা জটিল বিষয়ে দাঁড়িয়েছে। মানুষের মধ্যে একটা আশঙ্কা, ওই যে জিনিসটা আস্থার যে জায়গাটা, আস্থার জায়গাটা, মানুষের মধ্যে আস্থার জায়গাটা যখন ফিরতে মানে এটাকে মানুষকে আশ্বস্ত করতে পারে না যখন, তখনই এই বিষয়টা সামনে দাঁড়িয়েছে। আর আমরা যে বন্দরে যে বিষয়টা বললেন, আজকে নির্বাচনের সময় এই যে বন্দরের যে যে বিষয়টা, যে বন্দরের একটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার জন্য এখন আমাদের এরা সরকার অলরেডি ডিপিও ওয়ার্ল্ড নামে একটা প্রতিষ্ঠানকে অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিছে তাদেরকে, এবং এর মধ্যে আবার হাইকোর্টের সিদ্ধান্ত দিতে বিদেশি কোম্পানিকে দিতে কোনো বাধা নেই। এখন বন্দরের শ্রমিক, বন্দরের কর্মচারী যারা আছে তাদের মধ্যে একটা বিষয় কাজ করতেছে যে এই বিদেশি কোম্পানি গেলে তারা অনেকেই চাকরি হারাবেন, অনেকেই মনে করেন যে আমাদের অনেক লোকজন সীমিত হয়ে যাবে, তাদের আয় থাকবে না, নানান ধরনের তারা আশঙ্কা আছে। তার মধ্যে আবার একটু মাত্রা যোগ হয়েছে রাজনৈতিকভাবে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো, এটা কখনোই অতীতেও আমরা লক্ষ্য করেছি। এই যখন বন্দরই যারা মানে বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য কথা উঠে, তখনই আমরা দেখছি বন্দরের শ্রমিক এবং আপামর চট্টগ্রামের জনগণ এর বিরোধিতা করেছে। এবং তৎকালীন সাবেক মেয়র ABN মহিউদ্দিন চৌধুরী যে নেতৃত্বে যখন এই বন্দর ইজারা দেওয়া, তার সরকার জন্য আওয়ামী লীগ ক্ষমতায়, তখনও ইজারার বিষয়টি আসছে সরকারের বিরুদ্ধে, তখনও সাথে সে নিজের দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেখানে সে মামলা করে এবং জনগণে আপামর সকল দলের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে এটা প্রতিহত করেছে। একটি অত্যন্ত দুঃখের বিষয়, আজকে বন্দর চেয়ারম্যান কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে একটা সংবাদ সম্মেলন করেছে। আমরা অতীতে সংবাদ সম্মেলন দেখেছি ইনডোরে, বন্দরের হলরুমে, কিংবা বন্দরের যে অন্য এই ক্লাব আছে সেখানে করার জন্য। কিন্তু এইবারই প্রথম আমরা দেখলাম যে বন্দর ভবনের ফটকের সামনে একটা ডায়াসে তিনি বন্দরের যে এই পার্শ্ববর্তী দেশ মানে বন্দর বেসরকারি পর্যায়ে দিয়ে তারা লাভবান হয়েছে, এই বিষয়টি আমাদেরকে গণমাধ্যম কর্মীদের বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু ওই কথা বলেন আবার যে সচিব যখন আসলো তখন আমরা আর গণমাধ্যম কর্মীদের সেইভাবে তাদের বক্তব্য সেইভাবে আমরা প্রচার করিনি, এই বিষয়টি তিনি সামনে এনেছেন। আবার আজকে যে গণমাধ্যম কর্মীদেরকে শুধু ডেকে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে ওনার বক্তব্য দিয়েছেন যে সৌজন্যতা, যে গণমাধ্যম কর্মীদের অতীতে যত সকল সাংবাদিক সম্মেলনে গণমাধ্যমদের যেটুকু সম্মানবোধ দেখানো হয় সেই বিষয়টি আমরা লক্ষ্য করিনি বন্দর চেয়ারম্যানের বন্দর কর্তৃপক্ষের। এইটা আমাদের জন্য অত্যন্ত, আমরা এই গণমাধ্যম কর্মীরা এই বিষয়টা নিয়ে আমরা এটা আমরা মর্মাহত যে এই ধরনের এটা করা হলো। এর মধ্যে এই যে তাদের মাথার মধ্যে যে জিনিসটা হলো যে এই যে এখন বারবিডার চেয়ারম্যান আজকে এই ঘোষণা করলেন যে এই সরকার এই মুহূর্তে বন্দর ইজারা দেওয়ার বিষয়টি মানে চুক্তি করবে না। এখন 5, 6, 7 দিন আমাদের বন্দর অচল হয়ে দেশের বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেল, আমদানি রপ্তানিতে আমাদের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেল, যেখানে প্রায় 59,000 কন্টেনার এখন খালাসের অপেক্ষায় আছে। এই যে জট বেঁধে গেছে, এইটা কয়দিনে, 7 দিনের কাজটা কয়দিনে কমপ্লিট হবে? আবার নির্বাচনের সময় মানুষ শ্রমিকরা যার যার কর্মস্থলে চলে যাবে, 2 দিন ছুটি থাকবে, বাড়ি চলে যাবে, দিন রাত্র কাজ করলেও আগামী 1 মাস শুধু এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে আমার মনে হয় না। কাজেই এই বিষয়টা নিয়ে বন্দর কর্তৃপক্ষ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয় চট্টগ্রামে এসে তিনি বলেছেন যে আমরা এর মধ্যে সমস্যার সমাধান করব।
এবং বন্ধ রক্ষা পরিষদের নেতৃবৃন্দ একদিন কর্মসূচি 2 দিন কর্মসূচি স্থগিত রেখেছে, কিন্তু স্থগিত রেখেছে যে এর মধ্যে সমাধান হলে তারা কর্মসূচি যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়। আজকে দিয়ে যখন লাগাতার কর্মসূচি শুরু করে, ঠিক সেই সময়ে বারবিডা চেয়ারম্যান ঘোষণা দিল যে এটা আমরা এই সব সরকারের সময় এটা চুক্তি হবে না। এত দেরি কেন? এই যে আমাদের এই যে দক্ষতা, অভিজ্ঞতা, দেশ পরিচালনা এবং বন্দর পরিচালনা যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা অতীতে যারা এই বন্দরের যে চেয়ারম্যান ছিলেন যারা, তাদেরকে নিয়ে যদি এই বিষয়টা সমস্যাটা নিয়ে তাদের পরামর্শ নিয়ে যদি কাজ করা হতো, অতীতে এখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বেশ অভিজ্ঞ কিছু কর্মকর্তা যারা ছিলেন, চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, তাদের থেকে তো পরামর্শ নিয়ে কিন্তু এই বিষয়টা নিয়ে মোকাবেলা করা যেত। তো এটা না করাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিটার যিনি নির্বাহী আশিক চৌধুরী, যে কথাটা আপনি বললেন, বারবার বললেন, উনি যখন এই কথাটা বললেন, সাধারণত উচিত ছিল যে 24 ঘন্টার মধ্যে যে সমস্ত শ্রমিকগুলোকে অন্যস্ত বদলি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, তাদের প্রত্যাহার করে সহজ সকালে আবার যোগদান দেওয়ার জন্য এটাও নির্দেশ দেওয়া উচিত ছিল। সাধারণত আমার আন্দোলনটা বন্ধ হয়ে যেত, আবার বন্ধটা সচ্ছল হইতো, গতিশীল হইতো। এই কাজটা ওনারা করবেন না, কিন্তু ওরা তো ওই কাজটা করছেন না। ওরা না করে শ্রমিকদেরকে অন্যস্ত বদলি করা, তাদের পানিশমেন্ট দেওয়া, এটা তো হতে পারে না। এই সমস্ত দ্বিমুখী আচরণ করলে তো হবে না। আমরা দাবি করব অবিলম্বে যে সমস্ত শ্রমিকদেরকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে, বদলি করা হয়েছে, যাদের বিরুদ্ধে দুদকের অভিযোগ করা হয়েছে, তাদের বিরুদ্ধে এই সমস্ত প্রভাকাণ্ডাগুলো বন্ধ করে অবিলম্বে বন্দরকে গতিশীল ফিরিয়ে আনা, সাথে সাথে আমাদের নির্বাচনকে জনমুখী করে তোলা। আমি একটু আপনাদের যোগ করি, আমি একসময় এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্রনেতা ছিলাম। এরশাদ সরকার যখন পতন হয়েছেন, তখন প্রথম যে নির্বাচন হলো 91-তে মনে হচ্ছে, সেটা 91 নির্বাচন, 91 প্রথম, হ্যাঁ প্রথম যে নির্বাচনটা হলো, মনে হচ্ছে নির্বাচনে বিএনপি ক্ষমতা আসছে, অধিষ্ঠিত হয়েছিলেন। ওই নির্বাচনটার যে স্বতঃস্ফূর্তটা, আমি যেটা বলছি আপনাকে, যে জনগণ পায়ে দলে হেঁটে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে, আমি আশ্চর্য হয়েছি। আমি দেখেছি, আমার তো ভালো লেগেছে। আমি ছাত্রনেতা ছিলাম তখন, আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। আমি তখন বলিনি যে আমি এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্রনেতা ছিলাম, ছাত্রনেতা আহ্বায়ক ছিলাম একটা উপজেলার, আজকে আমাকে এটা দিতে হবে, এটা দিতে হবে, আমার এটা দাবি আছে, আমার এই দাবি আছে, এই দিতে হবে না। জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে যখন ভোট দিতে পারছে, ভোট সংখ্যা দিতে পেরেছেন, সেখানে আমরা সফলতা, সেখানে আমার সার্থকতা। আমরা একটা জিনিস কাজ করেছিলাম তখন, আপনার প্র্যাকটিক্যালি বলতেছি, সেটা কি? সেটা হচ্ছে যারা 70-এর ঊর্ধ্বে বয়োজ্যেষ্ঠ আছে, 90, শুধু তাদেরকে বাড়িতে আসার সময় রিক্সা করে আসার একটা সুযোগ করে দেওয়া হয়েছে। অন্য তো সমস্ত গাড়ি বন্ধ করা দেওয়া হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, লাইফলাইন, আমাদের অঞ্চল সীতাকুণ্ড হচ্ছে লাইফলাইন, হচ্ছে সীতাকুণ্ড অঞ্চল, হ্যাঁ, সকল যানও সেদিন বন্ধ ছিল। ঢাকা চট্টগ্রাম কোনো গাড়ি চলতে পারে নাই। তাহলে জনগণ স্বতন্ত্রভাবে ইলেকশন অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছেন। এইভাবে না হলে আজকে আমাদের দেখেন আপনি, আমাদের পুলিশ প্রশাসন নাই বলতে হবে আমাকে, নাই বলবো, এটা আসলে রাষ্ট্রদ্রোহীদের মতো কথা, কিন্তু আসল থেকেও নাই। ফলে আমাদের এখন একমাত্র ভরসা হচ্ছে সেনাবাহিনী যদি নির্বাচন দিন যদি পাল্টা ধাওয়া, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে এই যে নারীরা, ব্যাপক নারী রয়েছেন, সংখ্যালঘু নারী রয়েছেন, যারা ভোটার আছে, তারা কি ভোট কেন্দ্রে যাবে? এটা আপনাকে দেখতে হবে না। 91 যে প্রেক্ষাপট, সেখানে এরশাদ সরকার আন্দোলন থেকে পদত্যাগ করার পরে সেখানে বিএনপি, আওয়ামী লীগ সহ জামাত ইসলাম সহ মূল রাজনৈতিক দলগুলো, সব দলগুলো স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অংশগ্রহণ করে এবং ভোটাধিকার প্রয়োগ করেছে। এখন এইবারের নির্বাচনে তখন আপনার যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনের স্বতঃস্ফূর্ততা, সেটাই একটা বড় কারণ। আর আমরা এই বছর দেখতেছি যে 60টা রাজনৈতিক দল, এর মধ্যে আপনার 51টা রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ, তার মধ্যে দুটি বড় দল। আচ্ছা, এখন এর মধ্যে ছোট ছোট দল, এর মধ্যে যে আওয়ামী লীগ সহ আরো 9টা দল, রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করে না। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর
এবং অন্যান্য কিছু দল যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তো এই জন্য এই একটু স্বতঃস্ফূর্ততা আমার মনে হয় এটা একটা কারণ। আমি একটু আপনার সাথে এর সাথে যোগ করি কিরণ ভাই, সেটা হচ্ছে যে এই সরকারের হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিষয় কিন্তু ওনারা জনগণের কাছে, জাতির কাছে, বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে। কত শতাংশ ভোটার ভোট কেন্দ্রে এসে তারা ভোট প্রয়োগ করেছে সেটা আপনাকে দেখাতে হবে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। আপনি যদি সে পরিবেশ করতে না পারেন, আপনি যদি শেখ হাসিনা আমলের মতন যদি আপনি 20 বা 40% ভোট দেখায়, তাহলে তার লাভ নাই। আমাদের 2024 সালের নির্বাচনের মতো দেখাতে লাভ নাই। আপনি ভোট কেন্দ্র জনগণকে আসতে হবে, আসার একটা পরিবেশ করে দিতে হবে। আপনি বিধিকর পরিবেশ সৃষ্টি করলে, মারপিট, ধরাধরি, ধাক্কাধাক্কি, হইচই করলে, তাহলে জনগণ তো সাধারণ মানুষ ভোট দিতে যাবে না। বাংলাদেশের মানুষ বলে থেকে ভাই এত কষ্ট ভোট দিয়ে লাভটা কি? হ্যাঁ, যেখানে প্রাণ দিয়ে, বিসর্জন দিয়ে, লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে, অপমানিত হয়ে ভোট দিয়ে লাভ কি? তখন মানুষ আবার ভোট বিমুখে পড়বে। তাহলে আপনাকে প্রমাণ করতে হবে অন্তত 70% উপরে আপনি ভোটারকে আপনার ভোট কেন্দ্রে আসার পরিবেশ সৃষ্টি করতে হবে, নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে না পারলে তাহলে আপনি ব্যর্থ। দর্শক, আমরা একেবারে আলোচনায় আজকে একবারে শেষ করে চলে এসেছি। আমরা যে প্রথমে আমরা শুরু করেছিলাম যে আগাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত 60টি রাজনৈতিক দলের মধ্যে 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে 2582 জন মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে স্বতন্ত্র 478 জন। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ সহ আরও 9টি দল রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করেনি। জামাত ইসলামী 276টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জাতীয় পার্টি করছে 224টি, ইসলামী আন্দোলন 268টি, এনসিপি 44টি, সিপিবি 41টি, খেলাফত মজলিস 68, গণ অধিকার পরিষদ 104, এবি পার্টি 53, গণপ্রবান 23, গণসংহতি আন্দোলন 18, নাগরিক ঐক্য 11, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ 51, 14 দলীয় সমাজতান্ত্রিক দল নির্বাচন বর্জন করেছে, জাসদ 9 জন এবং জেএসডি 31 জন। এই সব মিলিয়ে এই যে রাজনৈতিক দলগুলো এবার নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা আশা করছি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের একটি হচ্ছে যে দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে না আসলে এবং রাজনৈতিক সরকার ক্ষমতা না আসলে বিদেশি যারা দাতা সংস্থা এবং যারা আমাদের আমদানি রপ্তানিতে সকল উন্নয়ন কর্মকাণ্ডে এর উপর প্রভাব পড়ে। কাজেই নির্বাচনের কোনো বিকল্প হতে পারে না। আমরা আশা করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে একটি সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে এবং এই আগামী সরকার এই দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে এবং পাশাপাশি বিদেশের যে সকল দেশের সাথে আমাদের শত্রুতা নয়, বন্ধুসুলভ আচরণের মধ্য দিয়ে সকল দেশের সাথে আমাদের যে সুস্থ ধারা রাজনীতি ফিরে আসবে। পাশাপাশি বাংলাদেশের যে অন্যতম প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর, এই বন্দরের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসার জন্য সকল ধরনের এই সরকারের যে নৌ পরিবহন মন্ত্রণালয় সহ সকল অর্গানগুলো এই সুস্থ ধারা ফিরিয়ে আনার জন্য কাজ করবে এই আশা ব্যক্ত করে এবং সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আগামীতে আমরা এই বাংলা খবর পত্রিকার আরও ভালো বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিষয়গুলো নিয়ে জনগণের দুর্ভোগ সমস্যা এবং রাষ্ট্রের কল্যাণে আমরা আলোচনার আয়োজন করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।